এটা হবে কেন? মানুষ প্রশ্ন করছে। আপনারা তো মা মাটির সরকার, যারা মানুষের ভোটে জেতে তারা মানুষের উপর অত্যাচার করে শুধু বিরোধী হওয়ার জন্য। আজকে বাংলাদেশের মেয়ে, হিন্দু মেয়েরা সিঁদুর পড়তে পারে না, লুকিয়ে সিঁদুর পরে। শাঁখ বাজালে তাদের কাছে ফতোয়া আসে, শাঁখ বাজাবা না। একথা আজকের বাংলাদেশে, আজকের ডেটের বাংলাদেশের কথা বলছি। হিন্দুরা, এই পশ্চিমবঙ্গের হিন্দুরা তৈরি থাকুন যে এই দিন যেন দেখতে না হয়, যেন 1946 আবার ফিরে না আসে। কারণ আমরা কিন্তু গোপাল পাঠাকে আর দেখতে পাচ্ছি না। তাই আপনারা তৈরি থাকুন যেন ওই দিন আর ফিরে না আসে। 2026-এ তৃণমূলের পতন অনিবার্য। একথা আজকে এই রাস্তায় দাঁড়িয়ে বললাম। অন ক্যামেরা বলছেন? অন ক্যামেরা বললাম। আগামী দিন রাস্তায় দেখা হবে, চোখে চোখ রেখে কথা হবে, মানুষ দেবে এর উত্তর। এই কথাটা একদম সঠিক কথা। আরএসএস হলো মা, আর বিজেপি হলো তার সন্তান। যেমন মা কখনো সন্তানের উপরে ভরসা করবে না, তেমনটাও হয় না। সন্তানের কাছেও মা মা। তার দেওয়া বার্তা, তার অনুশাসনেই তো বিজেপি আজ মাথা তুলে গোটা ভারতবর্ষে তথা পৃথিবীর মধ্যে সৃষ্ট সর্ববৃহৎ দল। সুতরাং এই প্রসঙ্গটা বা এই প্রশ্নটা কোনোভাবেই কার্যকরী নয়। আজকে আমরা সবাই রাস্তায়, তার কারণ যেভাবে ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে মানুষকে সচেতন করার উদ্দেশ্য। এবং সেটা তো শুধু রাজনৈতিক দলের কাজ নয়, সর্বক্ষেত্রে মানুষের, সংঘবদ্ধ মানুষের উচিত মানুষকে সচেতন করা যে কি পরিস্থিতি। যারা 29টা জিতেছেন বলে এত তাদের দম্ভ, এত তাদের ঔদ্ধত্য, এত তাদের অহংকার, তাদেরকে প্রশ্ন করছি, যদি জিতেইছেন তাহলে পরে বিরোধীদের উপর অত্যাচার করছেন কেন? কিসের কারণে অত্যাচার? কেন তাদের ঘর ভেঙে দিচ্ছেন? কেন তাদের বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে ঘর ছাড়তে হয়েছে? কেন তাদের বৃদ্ধ বৃদ্ধাদের উপরে অত্যাচার করছেন, নিগ্রহ করছেন, মারছেন? কেন? কিসের কারণে বাড়ি ছেড়ে দিতে হচ্ছে? কিসের কারণে দোকান ভাঙচুর? ওষুধের দোকান অব্দি রেহাই পাচ্ছে না। রাতের অন্ধকারে ওষুধের দোকানে গিয়ে জ্বালিয়ে দিচ্ছেন কেন? কেন টোটো পুড়িয়ে দিচ্ছেন? কেন অটো রুট ক্যান্সেল করছেন? কি কারণ? গোটা 29টা রাজ্যে ভোট হয়েছে, কোন 28টা রাজ্যে আপনারা বলতে পারবেন যে কোন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে? গোটা 28টা রাজ্যের মধ্যে তো সব জায়গাতে বিজেপি জিতেছে এমন তো নয়। বিজেপি তো এবারে সংখ্যাগরিষ্ঠতার জায়গায় নেই। এনডিএ সরকার করেছি আমরা, তার মানে অনেক জায়গায় বিজেপি পারেনি। কিন্তু সেই সমস্ত রাজ্যে কি আপনারা দেখাতে পারবেন? কোন একটা রাজ্যে আপনারা দেখাতে পারবেন ভোট পরবর্তী হিংসা চলছে? পারবেন না দেখাতে। একমাত্র পশ্চিমবঙ্গ। এবং এই যে সন্ত্রাসের বীজ, সেটা বপন করেছিলেন তদানীন্তনকালে কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তিনি বীজ বুনেছিলেন এবং সেই বীজকে বহিরূহ আকার ধারণ করেছিলেন তারা, যারা গণতন্ত্র প্রেমী বলে নিজেদেরকে দাবি করেন, সেই বামেরা। যারা শুরু করেছিলেন অত্যাচার করা, তাদের অত্যাচারের নিদর্শন ছিল মজিদ মাস্টার, লোকমান মোল্লা, হাকিম মোল্লা, দীপক সরকার, তপন শুকুর। আর আজকে তাদেরই উত্তরসূরি শওকত মোল্লা, জাহাঙ্গীর, মুদাফফর, শাহজাহান, সেলিম, এরা হচ্ছে তাদেরই উত্তরসূরি। তাই আমরা আজকে দেখতে পাচ্ছি যে কি পরিস্থিতি, গ্রামে বলুন, শহরে বলুন। আজকে প্রত্যেকটা পার্টি অফিস, বিজেপির প্রত্যেকটা পার্টি অফিস হয়ে গেছে শেল্টার। কেন এটা হবে? কেন? মানুষ প্রশ্ন করছে। আপনারা তো মা মাটির সরকার, তাহলে আজকে জেতার পরে মানুষের উপর অত্যাচার করছেন কেন? কি দেবেন উত্তর? তার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছি, কি উত্তর দেবেন আপনি? আপনি মানুষের ভোটে নাকি জিতেছেন? যারা মানুষের ভোটে জেতে তারা মানুষের উপর অত্যাচার করে শুধু বিরোধী হওয়ার জন্য। উত্তর দিতে হবে আপনাকে। আজকে সর্বক্ষেত্রের মানুষ রাস্তায়। আজকে শুধুমাত্র রাজনৈতিক দল রাস্তায় আছে তা নয়, সর্বক্ষেত্রের মানুষকে সচেতন করার জন্যই আজ আমাদের এই মিছিল, আজ আমাদের গণ অভ্যুত্থান ঘটাবার জন্য এই মিছিল। দিদি, এই আপনার কথার সঙ্গে সঙ্গ রেখেই বলবো, এই মিছিলের ডাক দিয়েছে আরএসএস এর সংগঠন বঙ্গ বিবেক। ভোট পরবর্তী হিংসা যেভাবে দিকে দিকে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, আপনারা আটকাবেন কিভাবে ভাবছেন? দেখুন, এক তো জাগ্রত হওয়া, সেটা একটা বড় বিষয়। ভয়কে জয় করা, সেটা একটা বড় বিষয়। এবং সংগঠনকে মজবুত করা, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ধারণা
আমাদের বিশ্বাস যে যেভাবে বঙ্গ বিবেক আজকে মিছিলের ডাক দিয়েছে এবং যেভাবে মানুষ সমবেত হচ্ছেন, তাতে আমরা জানি যে একটা সচেতনতা গড়ে উঠবে মানুষের মধ্যে, সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠবে এবং সেই সচেতন মানুষই পারবে এই সন্ত্রাসকে রুখে দিতে। সেই সচেতন মানুষই পারবে মানুষের মধ্যে এই বোধকে জাগ্রত করতে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই আমাদের একমাত্র অধিকার, একমাত্র অঙ্গীকার। আজকে মিছিল থেকে আমরা এই অঙ্গীকারই করব যে এইভাবে যেভাবে অত্যাচার চলছে গোটা রাজ্য জুড়ে, এই পোস্টপোল ভায়োলেন্স যে আমরা 18 পঞ্চায়েতে দেখেছি, যে আমরা 21-এর পরে দেখেছি, যা আমরা 24-এর পরে দেখলাম, সেই পোস্টপোল ভায়োলেন্স, সেই ভোট পরবর্তী হিংসার শিকার যাতে মানুষ না হয়, তার জন্যই আজকে বঙ্গ বিবেকের ডাকে আজ সমবেত হচ্ছে এত মানুষ। আমার ধারণা যে এই মিছিলের মধ্যে দিয়ে আমরা সেই বার্তা বাংলার মানুষকে, সাধারণ মানুষকে, যারা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই কিন্তু তারা দেখছেন, তারা টিভির পর্দায় দেখছেন, খবরের কাগজে পড়ছেন, তাদেরকেও আমরা বলবো যে আপনারাও আসুন, উঠুন, জাগ্রত হন। কারণ হিন্দুরা বিপন্ন, হিন্দুদেরকে রক্ষা করবার দায় শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের হতে পারে না, প্রতিটি হিন্দুর দায় হিন্দুকে রক্ষা করবার। তাই সেই দায়কে আমরা নিতেই আজ আমরা এই মিছিলে আছি। বিভিন্ন হিন্দুদের বাড়ি ঘর দোকান ভাঙচুর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ আসছে, কয়েকজনের নাম আছে যাদের বাড়ি পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ক্ষতিপূরণ কিভাবে মিটবে বলে আপনার ধারণা? দেখুন, ক্ষতিপূরণের ব্যবস্থা, ক্ষতিপূরণের জন্য কেন্দ্র এবং রাজ্য সম্মিলিত বৈঠক চলছে। বাড়ি বাড়ি ধরে প্রতিটি মানুষের ক্ষতিপূরণের জন্য আমাদের সংগঠন অলরেডি তারা তাদের প্ল্যানিং করছে এবং সেখানে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও হচ্ছে। কিন্তু যে ক্ষতি শুধু অর্থ দিয়ে পূরণ করা যায় না, যে ক্ষতি মেরুদণ্ডে ভয়, সেই ক্ষতিকে যাতে আমরা সেইখান থেকে মানুষকে বের করে আনতে পারি, যে মানুষের মেরুদণ্ডকে শক্ত করা, এই কাজটা যে করতে পারি এই বঙ্গ বিবেক সেই কাজ করবে। তাই আমরা বিশ্বাস রাখছি আজকে মিছিলের পরে মানুষের মধ্যে এই আবেগ সঞ্চারিত হবে, হিন্দুরা জেগে উঠবে, কারণ জাগ্রত হিন্দুই পারবে এই অত্যাচার, এই অনাচার থেকে এই রাজ্যকে বাঁচাতে। দিদি, ভোট পরবর্তী হিংসার 138টি অভিযোগের তদন্ত করছে পুলিশ, আদালতে জানিয়েছে রাজ্য, কি বলবেন? পুলিশ কোথায়? পুলিশ তো দলদাস। পুলিশ কই? পুলিশ তো তারা যারা দাঁড়িয়ে থেকে দেখে আগুন জ্বলছে। পুলিশ তো তারা যারা দাঁড়িয়ে থেকে দেখে বাড়িঘর ভাঙা হচ্ছে। পুলিশ তো তারা যারা সন্দেশকারীর মা বোনগুলো যখন আত্মনাদ করে থানায় যাচ্ছে তখন বলছে শাহজাহানের কাছে যা। পুলিশ তো তারা যারা 56 দিন লাগিয়েছিল শুধু শাহজাহানকে অ্যারেস্ট করতে। এরাই তো পুলিশ। প্রত্যেকটা থানা এখন তৃণমূলের পার্টি অফিস। সুতরাং পুলিশের উপর কোথায় ভরসা? আমরা আশা রাখি যে প্রত্যেকটা তদন্ত যেন সিবিআই তদন্ত হয় এবং যে কনস্পিরেসি করেছিল সেই কনস্পিরেসি, যার জন্য একজন আমেরিকান ধনকুবের জর্জ সেও তিনি কি বলেছিলেন, যত টাকা লাগে দেব মোদি যেন হারে। কেন একজন আমেরিকান ধনকুবেরের কথা বলবে? কি তার স্বার্থ? কারণ ভারতবর্ষকে নরেন্দ্র মোদী তৃতীয় বিশ্ব বলে নয়, ভারতবর্ষকে নরেন্দ্র মোদী প্রথম বিশ্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দেওয়ার জায়গায় চলছেন। গ্লোবাল অর্থনীতিতে ভারতবর্ষ যেখানে পৌঁছে যেতে চলেছে, প্রথম বিশ্বের দেশগুলোর হিংসার কারণ হয়ে গেছে। সেই কারণেই ডিপ স্টেপ কনস্পিরেসি যার জন্য দাঁড়িয়ে আজকে ভারতবর্ষকে দেখতে হলো যে আমরা দেখলাম যে কাশ্মীরে তথা জম্মুতে 3-4 দিন ধরে গোলাগুলি চললো। তারপর যখন মোদিজি একদম ইটালি যাওয়ার আগে ব্যবস্থা করে গেলেন, আস্তে ধীরে সেগুলো বন্ধ হয়ে গেল। এই যে পাক অধিকৃত জঙ্গি সংগঠন, চীন অধিকৃত জঙ্গি সংগঠন যেগুলো নেচে গেছিল, কেন? তারা ভেবেছিল মজবুত সরকার নয়, মজবুত সরকার হয়েছে তাই আমরা এবার নেচে যাব, কিন্তু বন্ধ করে দিয়েছেন নরেন্দ্র মোদী সেই সবগুলো। ভারতবর্ষকে সুরক্ষিত করা এবং পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করাই ভারতীয় জনতা পার্টির একমাত্র অঙ্গীকার। এবং আজ বঙ্গ বিবেকের ডাকে এই যে এত মানুষ সম্মিলিত হচ্ছেন, আমাদের বিশ্বাস যে এই মানুষের বার্তা প্রতিটি মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছবে। 65 বছরে ভারতে হিন্দু জনসংখ্যা কমলো 7.8%, মুসলিম জনসংখ্যা বেড়েছে 43%, কি বলবেন? দেখুন, জনসংখ্যা নিয়ে যে কথা আপনি বললেন সেই কথা
গোটা রাষ্ট্র ভাবছে এবং মানুষের প্রত্যেকটি হিন্দু এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। এবং আমরা যার জন্যে এই যে এত বিরোধ কেন? যখনই আমরা বলছি যে মানুষের পরিসংখ্যান নিয়ে কথা হবে, তখনই বিরোধ তৈরি হচ্ছে। কেন বিরোধ তৈরি হচ্ছে? তার কারণ কারা ভোটার সেটা বোঝা যাচ্ছে না, কারা স্থায়ী বাসিন্দা সেটা বোঝা যাচ্ছে না, কারা নাগরিক সেটা বোঝা যাচ্ছে না। সেই কারণেই কিন্তু যখনই আমরা ভারতবর্ষ থেকে বা ভারতবর্ষের সরকার যখনই তৈরি করতে চাইছে যে পরিসংখ্যান হবে ভারতবর্ষের নাগরিক কারা, কি বেসিসে সেই পরিসংখ্যান, তখনই কিন্তু নানানভাবে একটা বিক্ষুব্ধ তৈরি হচ্ছে, একটা বিরোধ তৈরি হচ্ছে। তাই আপনি আজকে যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা এইভাবে তার উত্তর দেওয়া নয়। একটা পরিসংখ্যান আছে, রাষ্ট্র এটা নিয়ে সচেতন। আপনাদের আমার আরেকটা প্রশ্ন রয়েছে আপনাকে দিদি, বাংলায় হিন্দুরা কতটা বিপদে বলে আপনার ধারণা? যথেষ্ট বিপদে আছে, যথেষ্ট বিপদে। 1905 সাল যখন কিনা বাংলাদেশে রবীন্দ্রনাথের থেকে লেখা থেকে বলছি আপনাকে, দুর্গা পুজো এই বাংলায় যত হতো তার অধিক পুজো হতো বাংলাদেশে। আর আজকে আমরা কি দেখছি? আজকে বাংলাদেশের হিন্দু মেয়েরা সিঁদুর পরতে পারে না, লুকিয়ে সিঁদুর পরে। শাঁখ বাজালে তাদের কাছে ফতোয়া আসে, শাঁখ বাজাবা না। একথা আজকের বাংলাদেশে, আজকের ডেটের বাংলাদেশের কথা বলছি। হিন্দুরা, এই পশ্চিমবঙ্গের হিন্দুরা তৈরি থাকুন যে এই দিন যেন দেখতে না হয়, যেন 1946 আবার ফিরে না আসে। কারণ আমরা কিন্তু গোপাল পাঠাকে আর দেখতে পাচ্ছি না। তাই আপনারা তৈরি থাকুন যেন ওই দিন আর ফিরে না আসে। তাই আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত হিন্দু মা ভাই বোনকে অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, আপনারা সংঘবদ্ধ হন। আমাদের সম্মিলিত শক্তি, সংঘ শক্তি একমাত্র পারবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে। দিদি, আমার শেষ প্রশ্ন আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝুঁসতে বিজেপির বাংলাতে মুখ, ওই প্রশ্ন সংঘের মুখপত্রে কি বলবেন? না, এটা কোনো কথাই হলো না। ভারতীয় জনতা পার্টি প্রতীকে বিশ্বাস করি। আমাদের প্রতীক পদ্ম ফুল, সেটাই আমাদের একমাত্র পরিচয়। আমরা মুখে বিশ্বাস করি না। আমরা নেতা তৈরি করতে পারি এবং নেতা তৈরি করেন আমাদের ভারতীয় জনতা পার্টি তথা প্রত্যেকটা শাখা সংগঠনের যে মা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নেতা তৈরি করেন। তাই আমরা নেতা নিয়ে কখনো দুশ্চিন্তা করি না। মুখ থাকবে, মুখ আছে, মুখ তৈরি হবে। প্রতীক পদ্ম ফুল, যা জাতীয় ফুল এবং সর্ববৃহৎ দলের প্রতীক। তাই আমরা জানি আগামী 26-এর লড়াই হবে চোখে চোখ রেখে। মানুষ যে ভুল 24-এ করলো, আমরা জানি সে ভুল আর মানুষ 26-এ করবে না। আমরা জানি 2009-এ সিপিএম এর যে পরিস্থিতি হয়েছিল, মনে করে দেখুন, একটু পাতা উল্টে দেখুন, 2009-এ সিপিএম যে পরিস্থিতিতে ছিল, আর তারপর 2011-তে সিপিএম এর পতন। আজ 2024-এ তৃণমূলের সেই পরিস্থিতি, 2026-এ তৃণমূলের পতন অনিবার্য। একথা আজকে এই রাস্তায় দাঁড়িয়ে বললাম, অন ক্যামেরা বলছেন, অন ক্যামেরা বললাম। আগামী দিন রাস্তায় দেখা হবে, চোখে চোখ রেখে কথা হবে, মানুষ দেবে এর উত্তর। দিদি,